রেমিটেন্সের জন্য আমরা লক্ষ্য করছি অনেকেই নড়ে চড়ে বসেছে। আপনি কি বুঝতে পেরেছেন কেন? পুরো ভিডিওটা দেখুন, শুনুন, লাইক কমেন্ট দরকার নেই, কেনর উত্তর আপনার কাছে। বাংলাদেশের যে সমস্ত নাগরিক দেশের বাইরে থেকে অর্থ উপার্জন করে নিজের সচ্ছলতার জন্য এবং পরিবারের ভরণ পোষণ করতে দেশে যে টাকা পাঠায় তা রেমিটেন্স। এই রেমিটেন্স একদিকে যেমন ব্যক্তিকে সচ্ছলতা দিচ্ছে, পাশাপাশি রাষ্ট্রের কোষাগারে বৈদেশিক মুদ্রা রিজার্ভ বৃদ্ধি করে, যাতে করে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে রাষ্ট্র আর্থিক সচ্ছলতার দিকে অগ্রসর হয়। আমদানি রফতানিতে বাংলাদেশের টাকার কি ভ্যালু তা কারো অজানা নয়। বৈদেশিক মুদ্রা রিজার্ভ থেকে ডলারের মাধ্যমে টাকার মান অনুযায়ী ডলারের মূল্যে আমদানি রফতানির প্রক্রিয়া সম্পন্ন হয়। দেশের চাহিদা ও ঘাটতির যে অংশ আমদানির মাধ্যমে পূরণ করা হয় তা প্রত্যক্ষ ও পরোক্ষভাবে দেশের অর্থনীতিরও পারিপার্শ্বিক নানা দিকের ভারসাম্য বজায় রাখে। আশা করছি চলমান পরিস্থিতিতে কথাগুলো আপনাদের বোধগম্য হবে। আমরা জানি মুদ্রার ভ্যালু নির্ভর করে দেশের রিজার্ভের উপর। দেশের রিজার্ভে চাহিদা মাফিক ডলার না থাকলে আমদানি ব্যাহত হয়। অর্থনৈতিক এই ঘাটতি পূরণ করতে ব্যাংক টাকা ছাপায়, এতে করে মুদ্রার ভ্যালু কমে। এভাবে বিভিন্ন সংকটে পুনরায় ব্যাংক টাকা ছাপায়, আবার মুদ্রার ভ্যালু কমে। এভাবে আমদানি রফতানিতে ধস নেমে দেশ দেউলিয়া হয়ে যায়। আমরা জানি ভেনেজুয়েলা এবং শ্রীলঙ্কায় রিসেন্টলি ঘটে যাওয়া সমসাময়িক বিষয়গুলো। চরম অস্থিতিশীলতায় পড়ে দেশের জনগণ এবং সরকার, সেই সাথে চতুর্মুখী অবকাঠামো। দ্রব্যমূল্যের দাম প্রতি মুহূর্তে বাড়তে থাকে। নানামুখী সংকটে সরকার হয়ে যায় দিশেহারা। জনগণ বাধ্য হয়ে রাস্তায় নেমে আসে। যেহেতু টাকার ভ্যালু কম, সেহেতু একটি দেশের অর্থনীতিতে মোট মজুতকৃত টাকার বিপরীতে মোট কত ডলার আছে সেটাই হিসাব হয়। শুধুমাত্র রেমিটেন্স থেকেই যে সরকারের রিজার্ভ ফুল হয়ে যাচ্ছে এমনটি নয়। তবে বিগত 16 থেকে 17 বছরে প্রায় 12 লক্ষ কোটি টাকা আত্মসাৎ সহ শেয়ার বাজার ধস সহ নানামুখী অব্যবস্থাপনায় যে পরিমাণ ডলার রিজার্ভ থাকার কথা তা নেই। সে কারণেই রেমিটেন্সের মাধ্যমে রিজার্ভে যে ডলার সংযুক্ত হয় তা দেশের অর্থনৈতিক ভারসাম্য রক্ষায় খুবই গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। বিগত দিনগুলোতে আমরা দেখেছি যারা এই বিষয়টি উপলব্ধি করেছে, সরকারি আমলা থেকে শুরু করে প্রায় সব মহলই প্রবাসীদের রেমিটেন্স যোদ্ধা বলা থেকে শুরু করে কত প্রশংসা নাই করেছে এবং প্রবাসীদের দৈন্যদশা নিয়ে সচেতন মহলের অনেকেই একাধিকবার আওয়াজ তুলেছে। ইদানিং বিভিন্ন মিডিয়ায় দেখছি স্বয়ং সরকারও। কিন্তু কেন? আসুন তবে ছোট্ট একটি উদাহরণ আপনাদের সাথে শেয়ার করি। ধরুন আপনার পরিবারে 3 জন ইনকাম করে। একজন দৈনিক 20 টাকা দেয়, দ্বিতীয় জন 30 টাকা এবং তৃতীয় জন 50 টাকা। 100 টাকায় আপনার দৈনিক সংসার ভালোই চলছে। এখন প্রথম জন 20 টাকা দেওয়া বন্ধ করে দিলে আপনার সংসার কি 80 টাকায় চলবে না? চলবে। ধরে নিন প্রথম জন রেমিটেন্স যোদ্ধা। তো এখন রেমিটেন্সের জন্য আমরা লক্ষ্য করছি অনেকেই নড়ে চড়ে বসেছে। আপনি কি বুঝতে পেরেছেন কেন? পুরো ভিডিওটা দেখুন, শুনুন, লাইক কমেন্ট দরকার নেই, কেনর উত্তর আপনার কাছে। যা হোক, মূল টপিকে ফিরি। এখন যদি প্রবাসীরা হুন্ডি করে ব্যাংকে টাকা না পাঠায়, তাহলে এর থেকে সরকার জনশক্তি রপ্তানিতে প্রাপ্য রাজস্ব থেকে বঞ্চিত হয়। আর অন্যদিকে হুন্ডির মাধ্যমে অসাধু ব্যবসায়ী বা স্মাগলাররা, অর্থ পাচারকারীরা লাভবান হওয়ার সুযোগ সৃষ্টি হয়। এই দৃষ্টিকোণ থেকে হুন্ডি একটি মারাত্মক অপরাধ এবং দেশের জন্য ক্ষতিকর। কিন্তু বাংলাদেশে যে পরিমাণ অর্থ 17 বছরে বা বিগত দিনে বিভিন্ন রাষ্ট্রে পাচার হয়েছে বা এখন পর্যন্ত হচ্ছে বা ভবিষ্যতে হবে, তা তো তিলে তিলে দেশকে ধ্বংস করার অভিপ্রায় ছাড়া আর কি। আর সে কারণেই লক্ষ্য করা যাচ্ছে এই দুর্নীতিপরায়ণ একটি মহলকে হটানোর জন্য প্রবাসীরা এতদিনে তাদের কাছে থাকা একটি সহজ অস্ত্রকে হাতিয়ার হিসেবে ব্যবহার করতে চাইছে, আর সেটা হলো হুন্ডি। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ এই টপিকে সেটা হলো প্রবাসীরা হুন্ডির মাধ্যমে যে টাকা দেশে পাঠাবে, সেটা যদিও কোনো চোরাকারবারি বা অসাধু লোকের মাধ্যমে অন্য কোনো রাষ্ট্রে পাচার হয়ও, তবুও পাচারকারীও মুদ্রাস্ফীতির কারণে টাকার মূল্য এবং রিজার্ভ এর উপর ডলারের হিসাব অনুযায়ী ডলার পাবে। জাস্ট এক্সাম্পল, 10,000 টাকায় যদি 100 ডলার পূর্বের মূল্য হয়, সেটা 10,000-এ $10 পরিমাণ নেমে আসবে। আরো অনেক কথা আছে। আমি জাস্ট একটু মেসেজ দিতে চেয়েছি এই মুহূর্তে, আসলে প্রবাসীরা কি ভাবছেন। টাকা তো দেশে কম হোক বেশি হোক বা 6 মাস পরে হোক যাবেই। দেশটাও আপনার, সিদ্ধান্ত আপনার। আসসালামু আলাইকুম।